এই ঋণ পরিশোধ করবে জনগণ, রাষ্ট্রকে শোধ করতে হবে, তাই না? এই ঋণ তো রাষ্ট্রের উপরে আসবে। তো এই ঋণের দায় আমরা কেন নেব? আপনি আমি কেন নেব? চিন্তা করে দেখুন, আমরা নির্বাচনের থেকেও কিন্তু প্রতি বছর আমরা আয়করের টাকা দিচ্ছি। নির্বাচনে থাকার পরেও আমার পরিবার প্রতি বছর প্রায় প্রচুর পরিমাণ টাকা আমরা ট্যাক্স হিসেবে পেমেন্ট করছি এই রাষ্ট্রকে, রাষ্ট্রকে। তো তাহলে এই রাষ্ট্র তো শেষ করে ফেলেছেন এই মহিলা। তো আমি একটা জনগণের প্রতি আজকে একটা সরাসরি কথা বলতে চাই যে আপনারা কি বুঝতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতি কতটা ধ্বংস করেছে শেখ হাসিনা? নাকি এখনো আপনার উন্নয়নের গল্পে বিশ্বাস করছেন? এখনো আপনার উন্নয়নের কথা শুনে যাচ্ছেন? আপনি দেখুন এই সরকারের মন্ত্রীরা কত মিথ্যাবাদী। আজকে দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন আগামী 3 মাসের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি জানেন যে গ্যাসের জন্য এখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আপনি 3 মাসে কি করে গ্যাস প্রবলেম সলভ করবেন? মিথ্যাবাদী, মানে নির্লজ্জ মিথ্যাবাদী, তার একটা সীমা আছে। 3 মাসের মধ্যে আপনি কি নতুন গ্যাস ফিল পেয়ে যাবেন যে 3 মাসের মধ্যে আপনি গ্যাস সমস্যার সমাধান করে ফেলবেন? কিংবা 3 মাসের মধ্যে কি আপনি গ্যাসের প্রোডাকশন বাড়াতে পারবেন? আপনি জানেন আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম এবং আমার বিভিন্ন রকম লেখাপড়ার মধ্যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এটাও বোধহয় আপনি জানেন। কাজে গ্যাসের বিষয়টাতে আমি মোটামুটি বুঝি। তো সুতরাং একটা গ্যাসের নতুন কূপ খনন করে প্রোডাকশনে যেতে কমপক্ষে 18 মাস সময় লাগে। তো আপনি 3 মাসের মধ্যে কিভাবে গ্যাস সমস্যা সমাধান করবেন? কি 3 মাসের মধ্যে? এটা কি আলাদিনের চেরাগ? আসলে এটা আর কিছু না, জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে 14 বছর ধরে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনারা জাগুন, আপনারা বুঝতে চেষ্টা করুন। শেখ হাসিনা উন্নয়ন এই গল্প বলে বাংলাদেশকে সর্বনাশ করে দিয়ে গেছে। একটা বিষয় আমি খুব জোর দিয়ে আপনাদেরকে বলি, আমি বলবো না যে বিএনপির যে সর্বশেষ সরকার ছিল 2001 থেকে 2006, তারা সবকিছু চমৎকার কাজ করেছে, কিন্তু বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে একটা মজবুত অবস্থায় নিয়ে গেছিল। মজবুত মানে কি জানেন? মজবুত মানে উন্নয়ন না, এই ভুয়া উন্নয়ন না। মজবুত মানে হচ্ছে, এটা যে কোনো ইকোনমিস্ট বুঝবেন, মজবুত মানে হচ্ছে যে একটা দেশের অর্থনীতি এটা সাস্টেনেবল কিনা, এটা দীর্ঘমেয়াদে এই অর্থনীতি টিকে থাকতে পারবে কিনা, এই অর্থনীতি শৃঙ্খলার মধ্যে এসছে কিনা। আমি মরহুম সাইফুর রহমান এবং বেগম খালেদা জিয়াকে প্রশংসা করব, তৎকালীন প্রধানমন্ত্রী, যে তারা একটা ভঙ্গুর অর্থনীতিকে তারা একটা মজবুত অবস্থায় নিয়ে গেছিলেন, একটা শৃঙ্খলার মধ্যে চলে এসেছিল বাংলাদেশের অর্থনীতি। এবং তখনও কিন্তু গ্রোথ 6.7 চলে এসেছিল, 7-এর কাছাকাছি গ্রোথ হয়েছিল। যেই গ্রোথের গল্প এখন এই সরকার করে, সেই 7% গ্রোথ কিন্তু 2005-06 অর্থ বছরে বাংলাদেশে অর্জিত হয়েছিল। এবং এই ধরনের ঋণ খেলাপি কালচার থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসেছিলাম ইকোনমিকে। সেই ডিসিপ্লিন ইকোনমিকে শেখ হাসিনা ধ্বংস করেছেন এবং উন্নয়নের নামে বাংলাদেশের জনগণের উপরে ঋণের পাহাড় তিনি চাপিয়েছেন। এবং তিনি আরেকটা আপনাদেরকে বলি যে তিনি রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা প্রত্যেক বছরের রাষ্ট্র চালাতে যে খরচ হয়, তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন এটা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তিনি কেন নিয়েছেন রেভিনিউ এক্সপেন্ডিচারকে এই পর্যায়ে? দুটো কারণে নিয়েছেন। একটা হচ্ছে লুটপাট করেছেন, একেবারে চুরি করেছেন, এই দুর্নীতিবাজ এই প্রধানমন্ত্রী চুরি করেছেন বাংলাদেশের টাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যেহেতু জনগণের ভোটে আসেন নাই, তিনি আমলাদের খুশি করতে চেয়েছেন। তিনি সামরিক বেসামরিক আমলাদের খুশি করবার জন্য তাদেরকে দুর্নীতির সুযোগ করে দিয়েছেন এবং তাদের বেতন বাড়িয়েছেন, এমন পর্যায়ে নিয়ে গেছেন যেই বেতন দেওয়ার ক্ষমতা বাংলাদেশ রাষ্ট্রের নাই। আর একটা বিষয় আপনাদেরকে বলে এই আলোচনা আমি শেষ করবো, সেটা হলো যে একটা রাষ্ট্রে যখন একটা স্ট্রাকচার হয়, স্ট্রাকচার বলতে আমি ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের কথা বলি, সেই ব্যুরোক্রেটিক স্ট্রাকচারটাকে বলা হয় পিরামিড স্ট্রাকচার। মানে স্ট্রাকচারটা এরকম হয়, এটাই হচ্ছে পিরামিড। তার মানে উপরে পিক আর নিচে চওড়া। তার মানে হচ্ছে যে একটা মন্ত্রণালয়ে একজন সেক্রেটারি থাকে, তাই না? একজন সেক্রেটারি থাকে, হয়তো 5 জন, হয়তো 3 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকে, হয়তো 10 জন জয়েন্ট সেক্রেটারি থাকে, 20 জন ডেপুটি সেক্রেটারি থাকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকে হয়তো 50 জন। এটাকে বলে পিরামিড স্ট্রাকচার। আর এই মহিলা আমলাদের খুশি করবার জন্য জনগণকে, মানে জনগণের সর্বনাশ করে, দেশের সর্বনাশ করে তিনি রিভার্স পিরামিড করেছেন। আপনি কি জানেন বাংলাদেশ এক অদ্ভুত দেশ পৃথিবীতে, যেখানে জয়েন্ট সেক্রেটারির সংখ্যা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে বেশি, এবং এতগুলো জয়েন্ট সেক্রেটারি কিন্তু কাজ নাই, তাদের ডেস্ক নাই, এতগুলো জয়েন্ট সেক্রেটারিকে পদায়ন করার মতো কোনো জায়গা নাই। কিন্তু তিনি কেন করেছেন? ওই যে খুশি করতে হবে, আমলাদের খুশি করতে হবে। একই কাজ তিনি সেনাবাহিনীতে করেছেন, একই কাজ তিনি পুলিশে করেছেন। তো আমি আজকে এই আলোচনায় আমি সেনাবাহিনী, পুলিশ, আমলা সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমিও সরকারে ছিলাম, আমার সাথে যারা কাজ করেছেন তারা জানেন যে আমরা সততার সাথে মন্ত্রণালয় চালিয়েছি। আমি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি জোর দিয়ে জনগণকে বলতে পারি, আমি জ্বালানি মন্ত্রণালয়ের একটা গাড়ি পর্যন্ত একদিন ব্যবহার করি নাই। জ্বালানি মন্ত্রণালয় থেকে আমি 1 লিটার তেল নেই নাই আমার গাড়ির জন্য। তো এইভাবে আমরা মন্ত্রণালয় চালিয়েছি এবং সেই মন্ত্রণালয়গুলোকে
যে ডিসিপ্লিন আমরা নিয়ে এসেছিলাম সেটাকে ধ্বংস করেছে এই সরকার। আমি আমলাদের বলছি, আমি জেনারেলদের বলছি, আমি পুলিশের আইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজি সবাইকে বলছি যে আপনারা যে এই দুর্নীতিবাজ সরকারকে সমর্থন করে আসছেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো তার দুর্নীতির অংশ পাচ্ছেন, কিন্তু আপনারা রাষ্ট্র ধ্বংস করে ফেলছেন। আপনারা বুঝতে পারছেন এটা? আপনাদের সন্তানরা কোথায় থাকবে? আমি জেনারেল সাহেবদের বলতে চাই, আপনাদের সন্তানরা কোথায় থাকবে? বাংলাদেশ কি আছে? এটার ইকোনমি যে ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা, এটা বোঝেন আপনারা? আপনারা ব্যক্তি স্বার্থে একজন দুর্নীতিবাজ, একজন ফ্যাসিস্ট মহিলাকে আপনারা 14 বছর ধরে সমর্থন দিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে বাংলাদেশকে রক্ষা করবার, কিন্তু তার আগে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, এই সরকারকে বিদায় নিতে হবে, তারপরে নতুন করে সংস্কার করতে হবে, অর্থনীতিকে আবার সঠিক পথে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি এখনো আহ্বান জানাচ্ছি জেনারেল সাহেবদের, সেক্রেটারি সাহেবদের, পুলিশের আইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজিদের, আপনারা অনেক সর্বনাশ করেছেন বাংলাদেশে, আর করবেন না, এবং নিজেদের স্বার্থেই করবেন না। আপনারা কতজন বেগম পাড়ায় যেতে পারবেন? কতজন পরিবার বিদেশে পাঠাতে পারবেন? আপনারা কয়জন জেনারেল আরামে থাকবেন? কিন্তু বাকি সবাই ধ্বংস হয়ে যাবে, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা সর্বনাশ করে যাচ্ছেন সাময়িক মোহে, সাময়িক লাভের জন্য। কাজে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এই যে মহিলা গায়ের জোরে আপনাদের সমর্থনে ক্ষমতা আঁকড়ে বসে আছেন, জনগণের উপর স্টিম রোলার চালিয়ে এবং দুর্নীতি করছেন, তাদেরকে সমর্থন করা ছেড়ে দিন। তাদেরকে গিয়ে বলুন অনেক হয়েছে, আর নয়, এনাফ ইজ এনাফ, এবার আপনার যাওয়ার সময় হয়েছে। আমি জেনারেল সাহেবদের বলবো, আপনারা দল বেঁধে গণভবনে চলে যান, আপনারা গিয়ে বলেন যে আপনি আমাদের সর্বনাশ যা করবার করেছেন, অনেক হয়েছে, এবার বিদায় নেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, সেই সরকার এসে যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুক, যেটা আমেরিকান গভর্নমেন্ট বলছে, আমেরিকান অ্যাম্বাসেডর বলছেন ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন। সেই ইলেকশন হোক, জনগণের সরকার এসে এই দেশকে আবার নির্মাণ করুক, এই অর্থনীতি আবার ঠিক করুক। তা না হলে আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে 10 বছর আগে আমার দেশ পত্রিকায় আমরা যা যা লিখেছিলাম সেগুলো কিন্তু সব আজকে ফলে গেছে। আজ থেকে 2013 সালে আমি লিখেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আজকে কিন্তু আপনারা সবাই বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট। এই কথাটা প্রথম আমার দেশ পত্রিকা বলেছিল 2013 সালে। আমরা বলেছিলাম যে এই শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারবে না, এটা আমি নিজে বলেছিলাম। শেখ হাসিনার অধীনে নির্বাচনের কোনো প্রশ্নই হয় না। সেই নির্বাচন কিন্তু আপনারা দেখেছেন 2018 সালে নিশিরাতের নির্বাচন হয়েছে। হয়তো এই প্রসঙ্গে আপনি পরে আমার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমার দুটো প্রশ্ন। জি, আপনি শেষ করেন, আমি শেষ করেন। সুতরাং আমি জনগণকে বলছি, আমি পুলিশকে বলছি, আর্মিকে বলছি, আমি ব্যুরোক্রেসিকে বলছি, আপনারা এখন ঐক্যবদ্ধভাবে এই যে 10 তারিখে ঢাকা শহরে আমরা আশা করছি এক ধরনের গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, সেই গণ অভ্যুত্থানে আমি আশা করব সেনাবাহিনী, পুলিশ, আমলা সবাই যোগদান করবে। আপনাদের নিজেদের স্বার্থে, আপনাদের সন্তানদের স্বার্থে আপনারা যোগদান করবেন। যারা যারা দুর্নীতি করেছেন শেখ হাসিনার সাথে, তার কাছ থেকে যে সুবিধা নেওয়ার সেটা সুবিধা নিয়েছেন, কিন্তু দেশ তো শেষ হয়ে গেছে। এটা যদি এখনো আপনারা বুঝতে না পেরে থাকেন, তাহলে আপনাদেরকে করুণা করা ছাড়া আমার আর কিছু বলবার নাই। না, আমাদের আশা করা যাচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর সব জায়গাতেই বর্তমান যে পরিস্থিতি দেশের বা দেশকে যেখানে নামিয়ে নিয়ে আসা হয়েছে, এই বিষয়টি সম্পর্কে তারা সবাই অবহিত আছেন, অবগত আছেন। কারণ প্রত্যেকেরই তো প্রচুর আত্মীয় স্বজন, ভাই বোন দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করেন। তাদের কাছ থেকে নিশ্চয় তারা জানেন, তারা হয়তো একটি রাজকীয় রাজপ্রাসাদে থাকেন, কিন্তু তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা শোনেন তারা কি সিচুয়েশনে আছেন। তো দুটি প্রশ্ন, দেশের এরকম একটি অবেহাল অবস্থা মধ্যে প্রধানমন্ত্রী বা কিছু কিছু মন্ত্রী যেভাবে কথা বলেন, বেশ জোর দিয়ে, বেশ হুমকি ধুমকি দিয়ে কিন্তু কথা বলেন, এবং অনেকেই বলেন যে এত জোর পায় কই, এরকম একটা মন্তব্য সাধারণ মানুষের আছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন, এটা একটু যেতে চাই। আরেকটা হচ্ছে বিদেশিরা কিন্তু মোটামুটি মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময় জাপানের রাষ্ট্রদূত মানে অনেকটা বিস্ময়কর ভাবে প্রকাশ্যই বলেছেন যে পুলিশ কিভাবে আগে রাতে ব্যালট বাক্স মানে ভরে দিয়েছে 2018 নির্বাচনে। জি, 2018 নির্বাচনে। তো বিদেশিরা খুব কনসার্ন। আপনি জানেন যে আমেরিকার একজন মন্ত্রী কানাডার রাষ্ট্রদূত বৈঠক করছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত বৈঠক করছেন, মার্কিন দূতাবাস অনেক বেশি সক্রিয় অন্য যে কোনো সময় চেয়ে। তো সব মিলিয়ে আসলে কি হতে যাচ্ছে? কেউ কেউ আশঙ্কা করছেন যে যদি যেমন আপনি আহ্বান জানালেন সবার প্রতি, ঠিক মতো যদি আমাদের রাষ্ট্রের যন্ত্রগুলো ঠিক মতো কাজ না করে, তাদের উপরে হয়তো স্যাংশন আসবে, এমন একটি আশঙ্কাও আছে। তো সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। বেশ কয়েকটা প্রশ্ন তুলে দিলাম। হ্যাঁ, প্রথমে আপনার ওই জবাবটা দেই যে এরা এত জোর কোথায় পাচ্ছে। এটা দুটো জবাব। একটা হচ্ছে যে কোনো ফ্যাসিস্ট যাওয়ার আগের দিন পর্যন্ত কিন্তু পরাজয় মেনে নেয় না। আপনার মনে আছে কিনা যে 1990 সালে যখন এরশাদের পতন ঘটলো, তো পতনের আগের দিন পর্যন্ত কিন্তু এরশাদ অনেক বড় বড় কথা বলছে, কিন্তু পরের দিন দেখা গেল যে এরশাদের সিংহাসন ধসে গেছে। তো সুতরাং যে কোনো ফ্যাসিস্ট
পতনের আগ মুহূর্ত পর্যন্ত তারা জোরেই কথা বলতে চায় এবং জোরে কথা বলে জনগণকে ভয় দেখাতে চায়। কারণ ফ্যাসিস্ট যদি দেখায় যে সে ভয় পেয়ে গেছে, তাহলে সে এক মুহূর্তে ক্ষমতায় থাকতে পারবে না। সে তো জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই। যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই তার কিন্তু প্রতি মুহূর্ত ক্ষমতা হারানোর ভয়। এটা গেল একটা। আর দ্বিতীয়, তিনি জোরের সাথে বলছেন কারণ তিনি মনে করছেন, আমি যাদেরকে উদ্দেশ্য করে এখন বললাম, সেই আমলা শ্রেণী, সেই জেনারেল সাহেবরা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ধরুন পুলিশের এই যে বেনজির চলে গেল বা বেনজির মার্কা লোকজন যারা আছে, যেমন এখন পুলিশের যিনি আইজি, তিনিও তো স্যাংশন প্রাপ্ত ব্যক্তি, তাই না? তার বিরুদ্ধেও তো মার্কিন স্যাংশন আছে। তো তিনি যে জোরের সাথে কথা বলছেন, এদের জোরে তিনি কথা বলছেন। তিনি মনে করছেন যে এই আমলা শ্রেণী, এই জেনারেলের দল, এই পুলিশের সিনিয়র কর্মকর্তারা তার সঙ্গে আছে এবং তারা জনগণের বুকের উপরে গুলি চালাবে, এটা হচ্ছে তার প্রত্যাশা। কিন্তু এখানে যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হচ্ছে, আপনি আগেই ইঙ্গিত দিয়েছেন, যদি এরকম কাজ করে যারা করবে, তাদের বিরুদ্ধে এই ছোটখাটো স্যাংশন আসবে না, তাদের বিরুদ্ধে আরো অনেক বড় স্যাংশন আসবে। শুধু তাই নয়, আমি আপনাকে বলি, সকল ফ্যাসিস্টকেই যেতে হয়, শেখ হাসিনাকেও যেতে হবে। এবং শেখ হাসিনা যাওয়ার পরে তার যারা তল্পি বাহক আছেন এবং তারা যদি জনগণের উপরে এখন গুলি চালান, অনেকে বলছেন যে হেফাজতের মতো গুলি চালাবেন, এরকম কথাও বলছেন, তারা যদি এই ধরনের কাজ করেন, আমি বলে দিচ্ছি তাদেরকে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু বাংলাদেশে বিচার হবে যে তাই নয়, আন্তর্জাতিক ভাবে তাদের বিচার হবে। তো সুতরাং শেখ হাসিনা যে আশা করছেন, আমি মনে করি না এই আশা শেষ পর্যন্ত তিনি নিরাশ হবে। এবং আমি এখনো বিশ্বাস করতে চাই, হ্যাঁ, পুলিশের মধ্যে অনেকে আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত। এবং আমি তো যখন রিমান্ডে ছিলাম কনক সরোয়ার, আমি দেখেছি যে ডিবিতে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল, তারা সবাই ছাত্র লীগের নেতা, হল পর্যায়ের নেতা, ইউনিভার্সিটি পর্যায়ের নেতা, কলেজের নেতা, প্রত্যেকে নেতা। এবং পুলিশের চরিত্র কতটা নষ্ট হয়েছে জানেন? এদের মধ্যে অনেককে আমি দেখেছি তারা সব ড্রাগ এডিক্ট হয়ে গেছে। এই পুলিশ অফিসাররা কেন ড্রাগ এডিক্ট হয়েছে জানেন? কারণ মানুষের উপরে তারা যখন অত্যাচার করে, একটা নর্মাল মানুষ মানুষের উপরে অত্যাচার করতে পারে না, এটা মানবিকতায় লাগে। তো আপনি যদি ওই ধরনের অত্যাচার করতে চান, আপনি যদি গুম খুন করতে চান, আপনি এক্সট্রাজুডিশিয়াল কিলিং করতে চান, তাহলে আপনি নর্মাল হিউম্যান বিং থাকতে পারবেন না, আপনাকে দানব হয়ে যেতে হবে। আপনি মানব থাকতে পারবেন না, দানব হতে হবে। দানব হতে গেলে তখন তাকে ড্রাগ দিতে হয়, তখন তাকে অ্যালকোহলিক হতে হয়। তো এগুলো কিন্তু আমি দেখেছি, ডিবির অনেক পুলিশ অফিসার ড্রাগ এডিক্ট, ডিবির অনেক পুলিশ অফিসার অ্যালকোহলিক, তারা হয়ে গেছে। তো এই জন্য আমি যেটা মনে করি যে এবার শেখ হাসিনা যে আশা করছেন যে তিনি গুলি চালানোর অর্ডার দেবেন,